ওকে, গুড আফটারনুন এভরিওয়ান। বরাবরের মতো আজকে আমরা আবারও দ্বিতীয় ক্লাসে উপস্থিত। আমি শেয়ার করছি একটা স্ক্রিন, তোমরা সবাই একটু নিজেদের স্ক্রিনটাকে লক্ষ্য করো, ক্লিয়ার আছে কিনা, তোমাদের জন্য দেখতে পাচ্ছ কিনা। ক্লিয়ার? তাহলে ওকে, আজকে যেটা আমরা পড়বো লেকচার 2, মেজারমেন্ট অফ টেনসাইল প্রপার্টিজ। সম্ভবত টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 1 এ পড়ে থাকবে, আইডিয়া নাই, পড়ে থাকার কথা। ওকে, তো দেখো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, যে টেনজাইল স্ট্রেন্থ টেস্টার, তারপরে এটাও স্ট্রেন্থ টেস্টার, আমরা দেখবো সবগুলো। measurement of tensile properties. So at first we need to know about what is tensile properties. তো এই টেনজাইল প্রপার্টিজ সম্পর্কে আমাদের প্রথমে তাহলে জানতে হবে যে কি টেনজাইল প্রপার্টিজটা হচ্ছে, যে the behaviors shown by textile material, fiber, yarn and fabric when it is subjected to load or tension are known as tensile properties. আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে নাই। হ্যালো, তোমাদের যাদের কথা বলার প্রয়োজন হবে মাইক্রোফোনটা অন করে কথা বলবে। হ্যাঁ, হ্যালো, দাঁড়ান দাঁড়ান। কি অবস্থা? আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আনমিউট হচ্ছে কিভাবে? কার্টুন নিয়ে আসলো। হ্যালো, কে কথা বলছেন? গ্রুপে কেউ ভিডিও আইসো না তারা শোনা যাচ্ছে। হ্যালো, জি স্যার, আপনি বলেন। আপনি বলেন স্যার। ওকে, ঠিক আছে স্যার, আপনি আমাদের সকলকে মিউট করে দেন স্যার। আমি তোমাদের সকলকে মিউট করছি, কিন্তু তারপরেও দুই একজন আনমিউট হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা না। দেখো, টেনজাইল প্রপার্টিজ তাহলে বলতে কি বোঝাচ্ছে, যেটা বিহেভিয়ার শোন বাই দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল হোয়েন কি করা হচ্ছে, সেটা ফাইবার হতে পারে, ইয়ার্ন হতে পারে, ফেব্রিক হতে পারে, যেটা কিনা হয় when subjected to load or tension or known as tensile properties। যখন কি টান পড়ছে, অর্থাৎ কোনো লোডের ফলে টেনশন, লোড অথবা টেনশন দেওয়া হচ্ছে, তখন যে বিহেভিয়ার, তখন যে ক্যারেক্টারিস্টিক্স শো করে, আচরণ প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলতেছি টেনজাইল প্রপার্টিস। ওকে, তাহলে টেনজাইল প্রপার্টিস, আমরা ছোটবেলায় এরকম হতো না যে দুই প্রান্তে একটা দড়ির দুই দল ধরে টানতাম, কে কোন দিকে কাদেরকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, দড়িটা তাহলে সেটা কিন্তু টেনজাইল প্রপার্টিস এর অন্তর্ভুক্ত হয়ে যেত। লোড ও টেনশনের কারণে যে পরিমাণ যে বিহেভিয়ারটা দিবে, সেটাকে আমরা টেনজাইল প্রপার্টিস বলছি। এক এক ফাইবারের টেনজাইল প্রপার্টিস এক এক রকম হয়ে থাকে। যেমন কিছু ফাইবারের কথা যদি আমরা বলি, যেমন পলিস্টার ফাইবার যদি আমরা বলে থাকি, তাহলে কি প্রথমে যখন টানবো তখন পলিস্টার ফাইবারটা বাড়বে, হ্যাঁ, ইলংগেশন হবে, বাড়ার পর তখন একটা অবস্থায় আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবে, তখন আরো যদি বেশি টানি তাহলে সেটা কি বাড়বে, কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসবে না। আরো যদি বেশি টানি তখন কি হবে, সেটা ছিঁড়ে যাবে। ওকে, তো এইটার ক্ষেত্রে পলিস্টার এরকম প্রপার্টিস দিবে, সেই ক্ষেত্রে কটন আলাদা রকম প্রপার্টিস দিবে। ওকে, তো একটু দেখি সংজ্ঞাগুলি। ব্রেকিং লোড, the load required to break a specimen is termed as breaking load. The breaking load depends on the fiber type, nature of the fiber bonds, crystallinity, orientation, etc. And breaking load is usually expressed by the kilogram, gram, pound, newton, etc. বলা হচ্ছে ব্রেকিং লোড। লোডটা কি? ব্রেকিং লোডটা যদি আমরা বলি যে ব্রেকিং লোডটা কি জিনিস, যখন টানবো, অর্থাৎ একটা স্পেসিমেনকে ছিঁড়তে যে পরিমাণ লোড দরকার, সেটাকে আমরা ব্রেকিং লোড বলছি। এটা ডিপেন্ড করছে কিসের উপরে? সেটা ডিপেন্ড করছে ক্রিস্টালাইনিটি, ফাইবার বন্ড, ওরিয়েন্টেশনের উপরে। ওকে, ফাইবার বন্ডের কথায় যদি আসি, যে একটা ফাইবার সাথে আরেকটা ফাইবার, অর্থাৎ ফাইব্রিল গুলো, মলিকুল গুলো কি বন্ডে সুসজ্জিত আছে বা লেগে আছে, সেটার উপর। ক্রিস্টালাইনিটি এন্ড ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন মানে হচ্ছে সজ্জিতকরণ, অর্থাৎ একটা ইয়ার্ন বা ফাইবার বা ফেব্রিক কখন ছিঁড়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করছে। যেমন ফেব্রিক প্রপার্টিজ ডিপেন্ড করছে ইয়ার্নের উপরে, ইয়ার্ন প্রপার্টিজ ডিপেন্ড করছে ফাইবার প্রপার্টিজ এর উপরে। যত লম্বা লম্বা ফাইবার হবে তত শক্তিশালী বেশি হবে, কারণ একটা যত ছোট ছোট ফাইবার হবে, একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারের জয়েন্ট গুলি দড়ির ভিতরে বা ইয়ার্নের ভিতরে তত কাছাকাছি হবে, যার কারণে উইক পয়েন্ট গুলি থেকে যাবে, তাই না? তার কারণে কি হবে,
তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। সেজন্য আমাদের কি যে ওরিয়েন্টেশনটাও কিন্তু দরকার, এবং ওরিয়েন্টেশনটা যদি এলোমেলো হয়ে থাকে, মনে করো এরকম যে এই সোজাসুজি যখন থাকবে তখন তো শক্তি বেশি হবে, কিন্তু কোনোটা সোজা কোনোটা বাঁকা এলোমেলো যখন থাকবে তখন আসলে সেখানে শক্তি কমে যাবে। এন্ড ডেফিনেটলি দ্য ক্রিস্টালাইনিটিটাই ওরিয়েন্টেশনের একটা রূপ, যে কত সুন্দরভাবে সজ্জিত আছে সেটাকেই আমরা ক্রিস্টালাইনিটি বলছি। অর্থাৎ যে ফাইবারের ভিতরে যে ফাইব্রিল গুলি আছে, অথবা ইয়ার্নের ভিতরে যে ফাইবার গুলি আছে, অথবা ফেব্রিকের ভিতরে যে ইয়ার্ন গুলি আছে, তারা কিভাবে সজ্জিত আছে সেটাকে আমরা ক্রিস্টালাইনিটি বলছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কটন ফাইবারের ক্রিস্টালাইনিটি কম, কিন্তু পলিস্টার ফাইবারের ক্রিস্টালাইনিটি বেশি, কারণ পলিস্টার একটা ম্যানমেড ফাইবারের সমগ্র মলিকুল গুলি সমানভাবে সজ্জিত থাকে, কিন্তু কটন বা জুটের ক্ষেত্রে সেই ফাইবার ফর্মিং মলিকুল গুলি কিন্তু সমানভাবে থাকে না। ইয়ানের ক্ষেত্রেও যদি বলি যে কটনের অনেকগুলো ছোট ছোট ফাইবার মিলে স্টাপল, লং স্টাপল, শর্ট স্টাপল ফাইবার মিলে বড় ইয়ান তৈরি করে, কিন্তু পলিস্টারের কি ফিলামেন্টটাই ইয়ান তৈরি করে। সো পলিস্টারটা বেশি শক্তিশালী হচ্ছে, অর্থাৎ ফাইবার মলিকুল গুলার সুসজ্জিতকরণটাকেই বলা হচ্ছে, সুসজ্জিত অবস্থাটাকেই বলা হচ্ছে ক্রিস্টালাইনিটি এবং একাধারে ওরিয়েন্টেশন। ওকে, নেক্সট টেনজাইল স্ট্রেন্থ। হোপফুলি ব্রেকিং লোড বুঝা গেছে, যে ছিটতে যে পরিমাণ লাগে সেটাকে আমরা ব্রেকিং লোড বলছি, এবং এটার জন্য আমরা অনেকগুলো ফ্যাক্টরের কথা আলোচনা করলাম, যে এই ফ্যাক্টর গুলো, এবং একই সাথে যেমন প্লাই যত রশি মোটা হবে তাইলে কি হবে, তত বেশি শক্তিশালী শক্তি লাগবে সেটাকে ছিঁড়তে। নেক্সট টেনজাইল স্ট্রেন্থ। টেনজাইল স্ট্রেন্থ কি? দ্য টার্ম টেনজাইল হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড টেনশন। হ্যাঁ, and tensile strength is very important property of a textile material which is represent the ratio between force required to break a specimen and cross sectional area of a specimen. কি বলা হচ্ছে? Important textile material which is represent the ratio between a force required to break a specimen and cross sectional area of the specimen. Very simple. একটা স্পেসিমেনকে, একটা সুতাকে বা একটা দড়িকে ছিঁড়তে যে পরিমাণ শক্তি লাগে, এবং সেই দড়িটা বা সুতাটার ক্রস সেকশনটার এরিয়াটা কতটুকু, সেটাকে আমরা টেনজাইল স্ট্রেন্থ বলছি। যখন এটাকে ব্রেকিং লোডটাকে আমরা একটা স্পেসিফিক ইউনিটে ডিফাইন করে দিচ্ছি, দেখো যে টেনজাইল স্ট্রেন্থ ইজ ইকুয়াল টু ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন, ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন বাই ক্রস সেকশনাল এরিয়া। অর্থাৎ কত মোটা সুতাকে, কত মোটা ইয়ার্নকে ছিঁড়তে কতটুকু শক্তি লাগছে, সেটার রেশিওটাকে আমরা বলতেছি টেনজাইল স্ট্রেন্থ। হ্যাঁ, তাহলে কতটুকু মোটা ক্রস সেকশনাল এরিয়া বাই ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক স্পেসিমেন, কতটুকু শক্তি লাগছে, এই হলো টেনজাইল স্ট্রেন্থ নরমালি। হ্যালো, হ্যাঁ কেউ কিছু বলছে বোধহয়, বলো। এখানে স্পেসিফিক মানেটা কি স্যার? কিসের মানে? স্পেসিমেন মানে হচ্ছে, হ্যাঁ স্পেসিমেন মানে হচ্ছে তুমি যে স্যাম্পলটা টেস্ট করবে সেটাকে, ঠিক আছে, সেটাকে আমরা স্পেসিমেন বলি, বস্তু না। অর্থাৎ যখন আমরা কোনো নমুনা স্যাম্পল তৈরি করি না, স্যাম্পল আমরা যেটাকে টেস্ট করব সেটাকে স্পেসিমেন বলা হয়। যেমন কালার ফাস্টনেস টু ওয়াশ টেস্ট করব, তাহলে স্যাম্পল প্রিপারেশন করি না, কাপড় কেটে মাল্টিফাইবারের সাথে লাগিয়ে দিই, সেটাকে আমরা স্পেসিমেন বলছি। টেনজাইল স্ট্রেন্থের জন্য যেটার আমরা স্ট্রেন্থ নির্ণয় করব, স্পেসিমেন মানে একটা স্যাম্পল। হ্যালো, তাহলে স্যার আমরা স্পেসিফিক মানে আমরা স্যাম্পলকে, হ্যাঁ যে মনে করো তোমরা একটা ইয়ার্নের টেনজাইল স্ট্রেন্থ বের করবা, তাহলে সেই ইয়ার্নটাকে স্পেসিমেন বলা হচ্ছে, ঠিক আছে। একটা ফেব্রিকের বের করবা, সেই ফেব্রিকটা যে ফেব্রিকটার বের করবা, যেটাকে স্যাম্পল হিসেবে নিয়ে এসছো, সেই ফেব্রিকটাকে যেটা টেস্ট করবো সেটাকে আমরা স্পেসিমেন বলছি। ওকে, এখানে স্যাম্পলও দিতে পারো, যে ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ স্যাম্পল বাই ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্যাম্পল, অথবা ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক এ ইয়ার্ন বাই ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ইয়ার্ন, তাহলে সেটা ইয়ার্নের টেনজাইল স্ট্রেন্থ। যদি এখানে ফেব্রিক দাও তাহলে সেটা ফেব্রিকের স্ট্রেন্থ। ক্লিয়ার? ওকে, নেক্সট tenacity. Tenacity can be defined as the ratio of the breaking load and the linear density of the specimen. The tenacity, breaking load এবং linear density, ঘনত্ব বা পুরুত্ব কতখানি। এর আগেরটা ছিল কি? আয়তন, ক্রস সেকশনাল এরিয়া। এবার আসতেছে কি? ডেনসিটি বা ঘনত্ব। সেটাকে কিসে প্রকাশ করা হয়? ইউনিট অফ গ্রাম পার টেক্স, গ্রাম পার ডেনিয়ার, নিউটন পার টেক্স, টেনাসিটির একক। সো ব্রেকিং লোড
কি পরিমাণ একটা সুতাকে ছিঁড়তে শক্তি লাগছে, লোড লাগছে, এবং একই সাথে সেটার লিনিয়ার ডেনসিটিটা কত, যে এরিয়াটা, ক্রস সেকশনাল এরিয়াটার ঘনত্ব কিরকম, সেটার উপর ডিপেন্ড করছে। সো এই রেশিওটাকে আমরা বলতেছি টেনাসিটি। ওকে, যেমন একটা ফাইবার ইয়ার্ন দুই রকম, একটা টাইট আর একটা লুজ। তাহলে কি টাইটটার ডেনসিটি বেশি হবে একই কাউন্টের যদি হয়ে থাকে, অর্থাৎ একই সমপরিমাণ। আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি, যে সরি, মনে করো এখানে একটা ইয়ার্ন এবং একই সমপরিমাণ এখানে একটা ইয়ার্ন। ওকে, এই দুটা ইয়ার্নে মনে করো এটা লুজ, এপাশের যে স্যাম্পলটা রয়েছে মনে করো এটা লুজ, অর্থাৎ এখানে এত টুইস্ট নাই, ফাইবারগুলো লুজলি করা, আর এটাতে ফাইবারগুলো টাইট করা। তাহলে কি হবে, এইখানকার ঘনত্ব বেশি হবে না, এখানে অনেকগুলি ফাইবার আছে না এই পরিমাণ জায়গাতে, এই পরিমাণ জায়গাতে তো কম আছে তাই না, এটা যদি লুজ হয়ে থাকে তাহলে এখানে কি এই পরিমাণ জায়গাতে কম আছে কিন্তু এই পরিমাণ জায়গাতে ফাইবারের পরিমাণ বেশি আছে একক আয়তনে, সেটাকে আমরা বলতেছি লিনিয়ার। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। স্যার আপনার কথাগুলো ঠিকমতো আসতেছে না স্যার, স্যার। আটকে আটকে যাচ্ছে। শুনতে পাচ্ছি আমি, বলো। স্যার ঠিক আছে। কথাগুলো বেঁধে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু নেটের সমস্যার কারণে এরকম হচ্ছে, আমি ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নেই। নেট প্রবলেমের কারণে আসলে আমরা বুঝতে পারতেছি না স্যার ঠিকমতো। বুঝতেই পারতেছো না, এ তো বিপদ তাহলে। এখন ঠিক আছে স্যার। Okay. আচ্ছা ঠিক আছে, তাহলে আবার স্যার নেট প্রবলেমের কারণে কথা কেটে কেটে আসছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টেনাসিটি থেকে আবার শুরু করি। ঠিক আছে, তো টেনাসিটিটা কি হচ্ছে, তাহলে টেনাসিটিটা হচ্ছে যে কি পরিমাণ শক্তি লাগবে স্যাম্পলটাকে ছিঁড়তে, এবং সেটার লিনিয়ার ডেনসিটিটা মানে হচ্ছে ঘনত্ব কিরকম, অর্থাৎ একটু আগে যে কথাটা বললাম এরিয়াতে, এখন সেই কথাটা বলছি যে ঘনত্বটা কতখানি, সেই দুটোর রেশিওকে আমরা বলতেছি টেনাসিটি। তাহলে যে ফাইবারের ঘনত্ব যত বেশি হবে সেটাকে ছিঁড়তে আর তত বেশি শক্তি বেশি লাগবে, তাই না, তাহলে সেটা টেনাসিটি বেশি। সো এটাকে ইউনিট পার গ্রাম পার টেক্স, গ্রাম পার ডেনিয়া, নিউটন পার টেক্সে প্রকাশ করা হয়। ওকে, এবার আসো ব্রেকিং এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। বলা হচ্ছে the load required to break a specimen in its full quantity, the breaking extension of a specimen can be defined as the actual percentage of the increase in the length up to breaking, so it is can be said। আচ্ছা আমি একটু বুঝিয়ে বলছি, যে মনে করো আমরা যদি এখানে একটু আঁকাই তাহলে যেটা দেখা যাবে যে এটা একটা স্যাম্পল, এটার পিছনে আমরা কি করছি, একটা লোড দিয়ে দিয়েছি, তাহলে স্যাম্পলটা কি হবে, মনে করো এইটুক পরিমাণ এ, এইটুক পরিমাণ বি। তো স্যাম্পলটা লোড দেওয়ার কারণে কি হলো, এই পর্যন্ত বেড়ে গেল, বেড়ে গিয়ে এই পর্যন্ত সি, তারপর সেটা আর বেশি লোড দিলে ফটাস করে ছিঁড়ে গেল। তো এই যে এক্সটেনশনটা দেখো, এ থেকে বি তো ছিল নরমাল, তারপর লোড দেওয়ার কারণে সি পর্যন্ত গেল, তারপরে আরো বেশি লোড দিলে সির পরে ছিঁড়ে গেল। তাহলে এই যে ইলংগেশন এক ব্রেক, অর্থাৎ ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ এক্সটেনশন হচ্ছে সেটাকে আমরা ব্রেকিং এক্সটেনশন বলছি, অর্থাৎ ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কোন স্যাম্পল টানলে কতখানি বাড়বে সেটাকে আমরা বলতেছি ইলংগেশন ব্রেকিং এক্সটেনশন বা ইলংগেশন এট ব্রেক। দেখো এখানে সেটাই বলেছে যে কি বলা হচ্ছে যে the breaking extension can be defined as the actual percentage increase in length up to breaking, so it can be said that the length of the specimen which is extend applied load and breaking known as the extension is usually percentage। দেখো elongation at break অর্থাৎ কতখানি হচ্ছে and original length of the specimen, এটাকে যখন আমরা 100 এ পার্সেন্টে প্রকাশ করব তখন 100 এ গুণ করব। ওকে, তো এটা হলো ব্রেকিং এক্সটেনশন। স্যার বলো। ব্রেকিং এক্সটেনশনের কি কোনো হচ্ছে শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট সংজ্ঞা? হ্যাঁ আসতেই পারে। ব্রেকিং এক্সটেনশনে এইখান থেকে কি কোনো শর্ট সংজ্ঞা এখানে আসছে? এটা অনেক বড়। আরে বোকা ছেলে, এমসিকিউ কি এত বড় দেওয়া যায়? কতটুকু স্যার? ওটা আমি দেখবো, সমস্যা নেই, ওটা আমার উপর ছেড়ে দাও। ওকে আচ্ছা স্যার, আপনার উপর থাকলে সব। তুমি পুরোটা পড়লে ওখান থেকে ওকে, ইনিশিয়াল মডুলাস আমি ডেমো এক্সাম নিয়ে নিব, সমস্যা নেই। ইনিশিয়াল মডুলাসটা আমরা একটু দেখি। দ্য রেশিও অফ দ্য স্ট্রেস স্ট্রেইন ইজ টার্ম এজ ইনিশিয়াল মডুলাস, বাট টেক্সটাইল সায়েন্স
ইট ইজ নোন অ্যাজ ইনিশিয়াল ইয়ং মডুলাস। তো ইনিশিয়াল মডুলাসকে আমরা কি স্ট্রেস বাই স্ট্রেন, অর্থাৎ স্ট্রেস এবং স্ট্রেনটা কি, যে একক জায়গার উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করার কারণে কতটুকু ডিফরমেশন হয়েছে সেটাকে আমরা স্ট্রেস স্ট্রেন বলি। যেমন আমরা যদি এখানে একটা কিউবিক চিন্তা করে থাকি, যে একটা বস্তু আমরা ছিল এরকম আগে, এখানে কি করা হলো, ফোর্স দেওয়ার কারণে এরকম হয়ে গেল, হ্যাঁ, লোড দেওয়ার কারণে, তাহলে কতটুকু প্রেসারে কতটুকু ডিফরমেশন হয়েছে সেটাকে আমরা ইনিশিয়াল মডুলাস বলছি। ওকে, তোমরা ফিজিক্সে পড়ে থাকবা এটা, ইনিশিয়াল মডুলাস স্ট্রেস স্ট্রেন। ওকে, এরপরে চলে আসবো ওয়ার্ক অফ রাপচার। রাপচার মানে কি, নষ্টপ্রাপ্ত, ছিঁড়ে যাওয়া। যে এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক এ স্পেসিমেন অর টোটাল ওয়ার্ক ডান ফর দ্য ব্রেকিং স্পেসিমেন ইজ এ টার্ন অ্যাজ ওয়ার্ক রাপচার এন্ড এক্সপ্রেস অ্যাজ এ দেখো একটু আগে আমরা পড়ছিলাম লোড, যে একটা বস্তুকে ছিঁড়তে কি পরিমাণ লোড লাগছে সেকে ব্রেকিং লোড। এখন এই যে কোনো বস্তুকে সরালে কিন্তু কাজ করা হয়, তাই না? সে কতখানি, কোনো বস্তুকে যদি তুমি ঠেলে সরাও তাহলে ফিজিক্সের ভাষায় কি, যে পরিমাণ বল প্রয়োগ করছো এবং যতখানি ডিসপ্লেসমেন্ট হলো সেটা কি কাজ করা হয়। তাহলে যখন কোনো একটা সুতাকে নিচে ওজন দিয়ে টেনে ছিঁড়তেছো তখন সেটা কি কাজ করা হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তুমি একটা ফোর্স প্রয়োগ করছো না, তাহলে সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক অফ রাপচার। সো this is the definition of simple definition of force. So force is equal to displacement is equal to F গুণন dl is equal to কি, এটাকে আমরা বলতেছি ওয়ার্ক ডান, মানে এটাকে আমরা বলতেছি ওয়ার্ক রাপচার। যদি এফ বল দেওয়া হয়, লোড দেওয়া হয় এবং ডিএল পদ অতিক্রম করে, তখন সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক অফ রাপচার, মানে এতটুকু বেড়ে যায়, এক্সটেনশন হয় ডিএল, তারপর যদি ছিঁড়ে যায় তাহলে আমরা সেটাকে বলছি এইটুকুর জন্য যতটুকু কাজ করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক অফ রাপচার। আমরা আনইউজুয়াল সাউন্ড গুলো একটু বন্ধ করব। ওকে, এরপরে আসো ইলাস্টিক রিকভারি। ওই যে একটা কথা বললাম, আমরা সবাই রাবার চিনি, তাই না? রাবারকে টেনে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে যায়, সেটাকে ইলাস্টিক রিকভারি। হ্যালো, আমি বলছি আনইউজুয়াল সাউন্ড গুলো একটু বন্ধ করব। স্যার ওকে, মানে স্যার আপনি যদি বুঝতে পারেন যদি এরকম ঝামেলা করতে, তো ওকে স্যার ইয়ে করে দেন। আরে মুট ভাই করে রাখলেই তো হয়। মিউট তো এটা সবাইকে খামাখা আছে করছি, সেটা হচ্ছে না। ওকে, দেখো ইলাস্টিক রিকভারি। সো ইলাস্টিক রিকভারি যেটা বললাম, যে রাবার যেমন কি টেনে আগের অবস্থায় ছেড়ে দিলে আগের অবস্থায় চলে যায়, তো প্রত্যেকটার ফাইবার হয়তো এতটা ইলাস্টিক নয়, কিন্তু কিছু কিছু পরিমাণ ইলাস্টিক। অর্থাৎ ইলাস্টিক রিকভারিটা হচ্ছে টেনে যেই পর্যন্ত তাকে এক্সটেনশন করলে সে আগের অবস্থায় ফিরে যেতে পারবে, সেইটাকেই আমরা বলতেছি ইলাস্টিক রিকভারি। যেমন আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, যে মনে করো এটা একটা ইয়ার্ন, এটাকে তুমি লোড দিছো, লোড দিয়ে বাড়াইছো এই পর্যন্ত বাড়ানোর পর লোড ছেড়ে দিলে আবার সে আগের অবস্থায় ফিরে যায়, কিন্তু এর পরে যখনই তুমি বাড়াবা সে আগের অবস্থায় ফিরে যাবে না। তাহলে এ থেকে এই বি পর্যন্ত পরিমাণটাকে আমরা বলতেছি ইলাস্টিক রিকভারি। অর্থাৎ কি পরিমাণ পর্যন্ত সে, কতটুকু এক্সটেনশন হলে সে পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ রাবারের মতো টেনে টেনে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায়, ফাইবারও ঠিক টেনে লোড যখন দিব তখন বাড়তেই থাকবে, আবার লোড রিলিজ করলে আগের অবস্থায় ফিরে যাবে, কিন্তু এমন একটা সময় আসবে যে লোড রিলিজ করলেও সে আর আগের অবস্থায় ফিরে যাবে না, যেটাকে আমরা প্লাস্টিক রিজিয়ন বলি। আমরা এই পাশে একটু দেখবো। সো ইলাস্টিক রিকভারিটা হচ্ছে সেই পর্যন্ত লিমিট। কি বলা হচ্ছে, ইলাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন গুণন 100%। কিভাবে? The power of the recovery from an immediate extension is called elastic recovery. Elastic recovery of the fiber depends on the type, etc. etc. দেখো ইলাস্টিক এক্সটেনশন অর্থাৎ টোটাল এক্সটেনশনটা কি, যখন আমরা ছিঁড়ে যাবে তখন তো আরো বেড়ে যাবে, তাই না? সেটাকে আমরা টোটাল এক্সটেনশন বলছি। আর ইলাস্টিক এক্সটেনশনটা বলতেছি যে পর্যন্ত ফিরে যাবে। ইলাস্টিক এক্সটেনশনের পরেও কিন্তু এক্সটেনশন হবে, হ্যাঁ, সেটা প্লাস্টিক এক্সটেনশন, অর্থাৎ সে আর আগের অবস্থায় ফিরে যাবে না। তাহলে কতটুকু অরিজিনাল স্যাম্পল বৃদ্ধি পেল সিরা পর্যন্ত, মানে যতটুকু রিকভারি হয় ততটুকু পর্যন্ত এবং সিরা পর্যন্ত, সেটাকে আচ্ছা আমি আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আমি যদি, এটা আমার অরিজিনাল স্যাম্পল এ বি, এটা আমার অরিজিনাল স্যাম্পল। এখন আমি এখানে একটা লোড চাপাইছি, লোড চাপানোর কারণে আমার স্যাম্পলটা কি হলো, বেড়ে গেল, এটা সি। আরো লোড চাপানোর কারণে স্যাম্পলটা ডি তে এসে ছিঁড়ে গেল। ওকে, এখন এ থেকে বি আমার অরিজিনাল লেন্থ, সি পর্যন্ত আমার ইলাস্টিক লেন্থ,
এইখানে আসলে স্যাম্পলটা আবার আগের অবস্থায় ফিরে যায়, এটা হলো ইলাস্টিক এক্সটেনশন, এই পার্টটুকু। ওকে, কিন্তু সি থেকে পরে আরো লোড দিলে এইটুকু এক্সটেনশন হয়, হওয়ার পর ছিঁড়ে যায়, তাহলে এটা হলো প্লাস্টিক এক্সটেনশন। তাহলে টোটাল এক্সটেনশন কি হবে? টোটাল এক্সটেনশন কিন্তু বি থেকে ডি পর্যন্ত হবে, অর্থাৎ এটাও কিন্তু এক্সটেনশনের ভিতরে পড়ে, এটাও কিন্তু এক্সটেনশনের ভিতরে পড়ে। তাহলে টোটাল এক্সটেনশনটা হচ্ছে ইলাস্টিক এক্সটেনশন প্লাস প্লাস্টিক এক্সটেনশন, অর্থাৎ এই অবস্থায় আগের অবস্থায় ফিরে যাবে না, কিন্তু এখান থেকে আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে এই দুটোকে আমরা বলতেছি টোটাল এক্সটেনশন। ওকে, সো ইলাস্টিক রিকভারি পার্সেন্টেজ আমরা যদি করি, ইলাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন গুণন 100%। হ্যাঁ, বলো। আর এখানে এখানে ইলাস্টিক এক্সটেনশন স্যার আমাদের বি থেকে সি সি পর্যন্ত যে সি বর্ধিত হওয়ার পর যে রিকভারি হলো, মানে যে বর্ধিত হওয়ার পর যে আবার বি তে ফিরে গেল, এইটাই। হুম, আমি তো তোমাকে আবার বলছি, সবাই একটু লক্ষ্য করো, হ্যাঁ সবাই একটু লক্ষ্য করো যে দিস ইজ, এটা এ পর্যন্ত অ্যাকচুয়াল লেন্থ বি, এটা সি, এটা ডি, এখানে ছিঁড়ে যায়। এ থেকে বি এল, বি থেকে সি, এটা এক্সটেনশন, ইলাস্টিক এক্সটেনশন। সি, সি পর্যন্ত সে আগের অবস্থায় ফিরে যায়, কিন্তু সির পরে আর যায় না। সি থেকে ডি, এটা হচ্ছে প্লাস্টিক এক্সটেনশন। ওকে, এখন তাহলে টোটাল এক্সটেনশন কোনটা? এই পর্যন্ত, তাই না? এই পর্যন্ত বাড়ছে, তাহলে টোটাল এক্সটেনশন হবে বি থেকে ডি, তাই না? তাহলে ইলাস্টিক এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন বি থেকে ডি। কে জানি বুঝতে পারে নাই, তার কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ওকে। নেক্সট, ক্রিপ। দেখো, যখন ক্রিপ মানে হচ্ছে ভাঁজ, তোমরা সাধারণত লক্ষ্য করবা যে আমরা যখন তোমরা কখনো করেছো, ওভেন ফেব্রিক খুলেছো বা নিট ফেব্রিক খুলেছো, খুললে দেখতে পাবা যে জি সুতার মধ্যে খুলেছি স্যার, এরকম এরকম কি, হ্যাঁ অনেকেই তোমরা চাকরি করো, এরকম এরকম কি ভাঁজ পড়ে বাস গেছে। থাকে স্যার। কেন পড়ে গেছে? আমরা যখন লুপের মাধ্যমে তৈরি করছিলাম অথবা ইন্টারলেসমেন্টের মাধ্যমে তৈরি করেছিলাম, তখন কি হয় আসলে সেখানে ভাঁজ পড়ে যায়, তো এটাকে আমরা ক্রিপ বলি। যেমন when load is applied in a textile fiber, it is instantaneous strain is occurred and the fiber, and after the strain the fiber strain will be lower than passing time, that means the slow deformation will be occurred. দেখো, slow deformation occurred and type of behavior textile fiber is known creep. দেখো, প্রথম অবস্থায় এভাবে থাকতে থাকতে ফাইবারটা কি এরকম শেপ ডিফরমেশন হয়ে যায়, তাই না? তখন তাকে নরমালি ছেড়ে দিলেও প্রথমে ফাইবারটা স্ট্রেট ছিল, কিন্তু বুননের কারণে বা উইভিং এর কারণে ফাইবারটা এরকম হয়েছে। তারপরে যখন তাকে টেনশন থেকে ফেব্রিকটা তৈরি করা হয়েছে, বাট অনেকদিন ধরে টেনশনে থাকার কারণে তার ডিফরমেশন হয়ে গেছে, তখন নরমালি ছেড়ে দিলেও এই ফাইবারটা কি এরকম স্ট্রেট হয় না, সেখানে কিছু ভাঁজ থেকে যায়, সেটাকে আমরা বলতেছি ক্রিপ। So this type of behavior of the textile fiber is known as creep. The formation of this crease mark on the cloth depends on creep behaviors of the fiber, and creep usually classified into two. আমরা permanent আর temporary কথা বলছি, আমরা একটু যদি দেখি পরের স্লাইডে। সো টেম্পোরারি ক্রিপ এন্ড পার্মানেন্ট ক্রিপ। টেম্পোরারি ক্রিপ যেটা কি হবে, ধোয়ার পরে চলে যাবে, সেটাকে আমরা টেম্পোরারি ক্রিপ বলছি। যেমন আমাদের শার্ট, কটন শার্ট যারা 100% পিওর কটন, আমরা যখন শার্ট পরি তখন আমাদের হাতের কনুইর কাছে ভাঁজ হয়ে থাকে না শার্ট, এটাকে আমরা টেম্পোরারি ক্রিপ বলছি, কারণ এটা ধোয়ার পর কি আবার সোজা হয়ে যায়। আর পার্মানেন্ট ক্রিপ যেটা, সেটা কি ধোয়ার পরে আর সোজা হয় না, সেটাকে আয়রন করে তারপর সোজা করতে হয়, সেটাকে আমরা পার্মানেন্ট ক্রিপ বলছি। আর কিছু কিছু কাপড় রয়েছে তোমরা দেখবা যে সোজাই হয় না, বিশেষ করে ম্যানমেড ফাইবারের গুলো। ওকে, এবার চলে আসি ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেজাল্ট অফ দ্য টেনসাইল টেস্টিং। টেনজাইল টেস্টিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো এফেক্ট করবে সেগুলো একটু যদি আমরা দেখি। প্রথমত ম্যাটেরিয়ালস এন্ড ইটস কন্ডিশন। কোন ম্যাটেরিয়াল সেটা কিরকম সেটার উপর ডিপেন্ড করছে। দ্য কেমিক্যাল ট্রিটমেন্ট অফ হুইচ ইট হ্যাজ বিন সাবজেক্টেড, দ্য মেকানিক্যাল ট্রিটমেন্ট দ্যাট ইজ রিসিভড, অ্যামাউন্ট অফ ময়েশ্চার ইট কন্টেইনস, টেম্পারেচার টেস্টিং অফ দ্য অ্যাটমসফিয়ার। দেখো,
ময়েশ্চার ইট কন্টেইনস, কি পরিমাণ ময়েশ্চার কন্টেইন করে সেটার উপর ডিপেন্ড করছে। ময়েশ্চার কন্টেইন করলে কিন্তু শক্তি বেড়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক রেজাল্ট পাবো না। অ্যারেঞ্জমেন্ট এন্ড ডাইমেনশন অফ দ্য স্পেসিমেন, কিরকম অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কিরকম, এটা কি অনেক বেশি ডেনসিটি সম্পন্ন নাকি এটা হালকা পাতলা কিরকম সেটার উপর ডিপেন্ড করছে, এবং ডাইমেনশনটা কিরকম অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ। নেচার এন্ড টাইমিং অফ দ্য টেস্ট, কি ধরনের টেস্ট করছি সেটা কি সিআরটি সিআরএল, যেগুলো আমরা পরবর্তীতে একটু পরেই দেখবো। টাইপস অফ দ্য টেনজেন্ট ইনস্ট্রুমেন্ট, আমাদের এই ফ্যাক্টর গুলি গেল, অর্থাৎ এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে টেনজেল স্ট্রেন্থটা কিরকম হবে। তো টেনজেল ইনস্ট্রুমেন্টের জন্য আমাদের অনেকগুলো মেশিন রয়েছে, যেমন ক্যামব্রিজ, স্কট, চিফ টেস্টার, প্রেসলি ফাইবার স্ট্রেন্থ, লি স্ট্রেন্থ টেস্টার, ইনস্ট্যান্ট। তোমরা সম্ভবত লি স্ট্রেন্থ টেস্টারটা দেখে থাকবা। তো এই লি স্ট্রেন্থ টেস্টার দিয়ে আমরা সাধারণত ট্রাই করব, আমাদের এক্সপেরিমেন্ট যেটা পরবর্তীতে হবে সেটাও লি স্ট্রেন্থ টেস্টার দিয়ে টেস্ট করা হয়ে থাকে। ওকে, এবার চলে আসি মেথডস অর প্রিন্সিপাল অফ টেনজাইল এক্সপেরিমেন্ট। তোমরা এগুলো আগেও বোধহয় পড়েছো। কনস্ট্যান্ট রেট অফ লোডিং এন্ড কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন এন্ড কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, সম্ভবত পরেরটা তোমরা পড়ো নাই, আমরা একটা একটা করে দেখি। কনস্ট্যান্ট রেট অফ লোডিং যেটা, দেখো ভেরি সিম্পল, it is two jaw 1 and 2 and one is fixed and another is moving. Okay, so কি করা হচ্ছে, a specimen gripped in the between two jaws and the top on which is fixed on the bottom jaw and which is movable. The load on the specimen is totally zero initially and but increase at constant rate by adding the constant, কি করছো, একটা একটা করে এখানে লোড বাড়াচ্ছ, একটু করে লোড বাড়াচ্ছ। ওই ফিজিক্সের ল্যাব তোমরা করেছো কিনা জানি না, নিক্তির সাহায্যে যে ভর নির্ণয়, হ্যাঁ, এক ছোট ছোট চিপ জি থাকে, স্যার করছি। হ্যাঁ, একটু একটু করে আমরা কি করছি, লোড বাড়াচ্ছি। সো কি করা হচ্ছে, বাট জিরো ইনক্রিজ বাই ওয়েট, কি ইনক্রিজ লোড, অর্থাৎ এরকম বাড়াতে বাড়াতে একটা সময় ছিঁড়ে যাবে। তো এইখানে যখন লোড, কত লোড হচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট রেট অফ লোডিং, কি আস্তে আস্তে লোডিং বাড়াচ্ছি, এইভাবে যখন এই প্রিন্সিপালে যখন মেজার করা হবে তখন সেটাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট রেট অফ লোডিং। তাহলে লোড বাড়াতে বাড়াতে একটা সময় কি হবে, স্পেসিমেনটা, স্যাম্পলটা ব্রেক করে যাবে। ওকে, this is known as constant rate of loading. Constant rate of extension or elongation, এটা দুই দিকেই হতে পারে, একদিকে হতে পারে, অর্থাৎ টানবো, এক্সটেনশন হবে, টানবো। Specimen gripped between two jaws which is fixed and another bottom jaw is movable to downward direction at a constant velocity by means of a screw mechanism. এখানে কি আগেরটাতে লোড দিছিলাম, এটা স্ক্রু মেকানিজম হতে পারে বা অন্য কোনো মেকানিজম হতে পারে। এটা কি চোয়ালটাই জটাই মুভ করছে, এটা উপরের দিকে মুভ করতে পারে, কিন্তু এই মেশিনের ক্ষেত্রে সব বেশিরভাগে চুপচাপ থাকে। আমার কথা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন অর এক্সটেনশন, আমার কি হচ্ছে, আমরা যখন ওই যে বললাম তোমাদেরকে প্রথমে, আমরা যে খেলা খেলি দড়ির দুই প্রান্ত দুইজন ধরে বা অনেকগুলো জন ধরে টানি, হ্যাঁ, এটাকে আমরা কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন বলছি, অর্থাৎ কত দূরে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। এখানে যেটা করা হয়, এই জোটা ফিক্স থাকে, এই জোটা মুভেবল থাকে, এই জোটার সাথে কি করা হয়, একটা স্ক্রু মেকানিজমে কি স্ক্রুটা টাইট দিলে, ঘুরাইলে এটা একটু নিচে নামে, স্ক্রুটা ঘুরাইলে এটা একটু নিচে নামে, স্ক্রুটা ঘুরাইলে এটা একটু নিচে নামে, তাহলে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। দেখো কি বলা হচ্ছে, কনস্ট্যান্ট স্ক্রু মেকানিজম, ইনিশিয়ালি দ্য টেনশন ইজ জিরো বাট when the bottom jaw moves downward at the constant rate the specimen is extended and increasing the tension and is developed until the specimen will break. In this case extension causes loading. Okay, প্রথমটার সাথে এটার পার্থক্য হলো এইখানে প্রথমটা ছিল কনস্ট্যান্ট রেট অফ লোডিং, সেটা আমরা কি করছি, আমরা লোড দিচ্ছি, আর এখানে কি করছি, এখানে শুধুমাত্র টানতেছি নিচের দিকে। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসবো আমরা কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, এটা সম্ভবত তোমরা পড়ো নাই। কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, ওকে, তোমরা সবসময় পাতা মনে করো দড়ি বা একটা কাগজকে লম্বালম্বি টেনে ছেঁড়া যায়, অথবা কি করা যায়, একটা কাগজকে যদি আমরা এরকম করে ছিঁড়ি, মনে করো এটা একটা কাগজ, এই কাগজটাকে আমরা সাধারণত এদিক দিয়ে টেনে ছিঁড়ি, এদিক দিয়ে টেনে ছিঁড়ি, তাই না? কিন্তু যখন তুমি এক হাত এইখানে এক হাত এইখানে ধরে এদিক দিয়ে ছিঁড়বা, হ্যাঁ, প্রস্থ বরাবর, তখন সেটাকে আমরা ট্রাভার্স বলতেছি। কিরকম ভাবে আমরা একটু দেখি, যে skin breaking strength was most widely used in measure of the quality and addition of the factor influencing of the yarn.
সাইজ অফ দ্য স্কিন লে উইল এক্সটেন্ডেড, আচ্ছা লি 100 বিটস ইয়ার্স কে 1 লি বলে। র্যাপ্রিল মেশিনে আছে, আমাদের যে র্যাপ্রিল মেশিন আছে সেখানে মেপে নেওয়া হয়, তারপর সেটাকে আমরা জয়ে করিয়ে আমরা একটু দেখে আসি, ছবি টবি দেখে আসি, তাহলে এত কথা বলার চেয়ে ক্লিয়ার হবে। দেখো এটার ক্ষেত্রে দিস ইজ, এটা এটা নির্দিষ্ট পরিমাণ ভর, এখানে স্পেসিমেনটা লাগানো থাকে সুতাটা। তারপর কি হয়, এটাকে আমরা এই যে ভর বস্তুটা স্যাম্পল সহ এটাকে কি করছি, উপর থেকে ছেড়ে দিচ্ছি। কোথায় ছেড়ে দিচ্ছি, দেখো এটা একটা স্পেসিমেন সহ বস্তু, এটাকে আমরা কি করছি, উপর থেকে ছেড়ে দিচ্ছি। তাহলে ছেড়ে দিলে কি হবে, ছেড়ে দিলে যেটা হবে, একটা সময়ে এসে স্পেসিমেনটা এদিক থেকে এদিকে যাবে। তো এদিক থেকে এদিকে যাওয়ার পথে যেখানে ছিঁড়ে যাবে, এই স্পেসিমেনটা যেখানে ছিঁড়ে যাবে এবং সেইখানে এই ববিনের অবস্থানটা, গোলকের অবস্থানটা যেখানে থাকবে, সেইখানে যে কৌণিক কোণ উৎপন্ন করবে, সেটার পার্সপেক্টিভস থেকে আমরা কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স নির্ণয় করব। কি, দোলনায় যেমন দোলে, কাউকে বসিয়ে তুমি জোরে ঠেলে দিয়েছো, একটা সময় ছিঁড়ে সে যদি পড়ে যায়, ঠিক সেম ভাবে স্পেসিমেনটাকে এই গোলকের সাথে বেঁধে যখন উপর থেকে ছেড়ে দিচ্ছি, তখন একটা পজিশনে এসে, একটা কৌণিক দূরত্বে এসে একটা সময় কি হচ্ছে, দড়িটা ছিঁড়ে যাচ্ছে। আমরা জানি গতি বাড়ার সাথে সাথে ভর বাড়বে, অর্থাৎ ভরবেগের কারণে কি হবে, এটার গতি বাড়বে এবং এটার ভর আছে, তাহলে ভরবেগের কারণে কি হবে, এটা ছিঁড়ে যাবে, শরীর ভর বাড়তে থাকবে আস্তে আস্তে। তাহলে কন্টাক্ট অ্যাঙ্গেলের সাথে রিলেটেড। আচ্ছা আমরা এবার থিওরিতে চলে যাই। কোথায় গেল, এটা একটু ক্লিয়ার করে নেই। ওকে, তাহলে আমরা প্রথমের দিকে চলে যাই। তাহলে প্রথমের দিকে কি বলছে, সো এই যে লি 120 ইয়ার্ডস হতে পারে, সেটা বলা হচ্ছে যে ইউজুয়াল সচরাচর যেটা করে 1 লি, অর্থাৎ এই লি 120 অফ দ্য ইয়ার্ন ইজ প্রিপেয়ার্ড ওয়াইন্ডিং 80 টার্নস ইন এ র্যাপ্রিল হ্যাভিং এ প্যারামিটার 1.5, অর্থাৎ র্যাপ্রিলে মেপে নিলাম এটসেট্রা। ডিফারেন্ট সিস্টেম বাট ব্রেকিং স্ট্রেংথ, এখান থেকে শুরু করি। দেখো যে কি, ফ্লোয়িং স্পেসিমেন সিস্টেম কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, দ্য কনস্ট্যান্ট স্পেসিমেন কি বলা হচ্ছে, ক্লাম্পড আপার জো J1 and the lower জো J2 and it is attached runs a small pulley radius r, একটা স্মল পুলি দিয়ে রেডিয়াস r এ টানবো আমরা। এই যে এখানে আমরা একটু যদি দেখি, এখানে থাকছে J1 J2, এখানে স্যাম্পলটা লাগানো আছে, একটা পুলি এখানে লাগানো আছে আর, এই পুলির রেডিয়াসটা হচ্ছে r। এখন এই স্যাম্পলটাকে মুভ করতে হবে। J2 is given a constant rate of traverse and downward direction by the means of screw mechanism, and a small pulley is pulled round and is doing so swing pendulum P as a vertical pendulum, যেটা পেন্ডুলামের মতো। Let the mass of the pendulum m and the center of the gravity of the distance from r and the pivot of the small pulley, এখানে তাহলে কি mg কাজ করে গেল, ভরবেগ। An assumption of the specimen of the inextensible and free from the dynamic efforts, the conditioner obtained by the angle through the moved radian, এখানে একটা কোণ উৎপন্ন করবে যে কোণটার কথা বললাম। ওকে, by taking the moments of the pivot of the sample pulley, এই পিভটের থেকে স্যাম্পল পুলির কি হচ্ছে, fr is equal to mg বা mg sin theta। আমরা যদি এই mg, এটা তো আমরা জানি, sin theta এবং কোণ যেটা উৎপন্ন করছে, fr is equal to বা force is equal to হয়, আর f forced and tap যেটা আমরা এখান থেকে ছেড়ে দিচ্ছি। So value of the mgr and r are constant because all are known, এটাও আমরা জানি, এবং mg আমরা সেটা জানি যে বিভিন্ন পৃথিবীর 9 পয়েন্ট সামথিং, এই মুহূর্তে আমার মনে নেই। সো দেয়ারফর f is equal to sin theta, অর্থাৎ বল is equal to আমরা সরাসরি চলে যাচ্ছি, বা ছিঁড়ে যাওয়ার যে লোড সেটা সরাসরি চলে যাচ্ছে কৌণিক অবস্থান, কোণের উপর ডিপেন্ড করছে। Thus the tension in the specimen is proportion of the singe angle through the which this pendulum has been swing। তাহলে আমরা কি হলো, হ্যালো, তাহলে আমরা যেটা দেখলাম, তাহলে এই যে সাইন থিটা, সরি আমাদের একটু ইয়ে হয়ে গেছে বোধহয়, এটা বালাস্টিক টেস্টের কথা বলে ফেলেছি। ওকে ওকে, দেখো এখানে এই কথাটা যেটা বলছিলাম যে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স, সো এই কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সে স্মল পুলি পেন্ডুলাম হিসেবে থাকবে এবং এই কৌণিক অ্যাঙ্গেলে টানা হবে। হ্যাঁ, কৌণিক অ্যাঙ্গেলে যেখানে ছিঁড়ে যাবে সেটাই হচ্ছে তার ফোর্স। আবার ট্রাভার্সটা বালাস্টিক ইম্প্যাক্ট যেটা বললাম, সেটা হচ্ছে যে তোমার
এটা ছেড়ে দেওয়া হবে, সেটার কর্নিক অ্যাঙ্গেলটাকে ব্যালাস্টিক ইমপ্যাক্ট বলছে। কিন্তু এখানে কিন্তু সেটা করা হচ্ছে না, এখানে J1 জয়ের মাধ্যমে করা হচ্ছে। এখানে একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে। দেখো বলা হচ্ছে কি যে constant rate of specimen clamped upper jaw J1 and lower jaw J2 and J1 is attached upper steel tap with pulley radius R। দেখো J1 J2 এটার সাথে লাগানো আছে, ঠিক আছে, এবং যখন স্ক্রু মেকানিজমে টানা হচ্ছে সেটা কতখানি অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটার উপর বেস করে কিন্তু আমরা এখানে করছি। আর যেটা বললাম বালাস্টিক অর ইমপ্যাক্ট টেস্ট, প্রথমে যেটা বললাম এটা হচ্ছে সেটা যেটার কি করা হয় যে ইমপ্যাক্ট, অর্থাৎ এটার কি ইমপ্যাক্টটা আসতেছে সেটার উপর ডিপেন্ড করে করা হয়। দেখো এখানে আমরা একটু দেখি যে বালাস্টিক অর ইমপ্যাক্ট টেস্ট ইউজ টু মেজার দ্য ওয়ার্ক অফ দ্য রাপচার অফ দ্য স্পেসিমেন ইনস্টেড অফ দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট উইল স্ট্যান্ড ফর ব্রেকিং। বলা হচ্ছে হেভি পেন্ডুলাম ইজ পিভট at A and the specimen is enrosed at the fixed point G1, also conserve center of the gravity of the pendulum and let the weight of the pendulum W pound and G be the center of the gravity of the pendulum. Initially the pendulum is in position 1 and the gravity. So অনেকগুলো কথা বলা আছে। After breaking the specimen the pendulum rises position 3 at the point H2 and above the lower point and A। দেখো এখানে পজিশনের উপর বেস করে, সো এখানে যদি আমরা therefore of the work rupture is equal to H1 minus H2 আমরা একটু দেখব। দেখো এই যে এটা হচ্ছে H1, ঠিক আছে, যখন এইখানে ছিঁড়ে যাবে তখন সেইখানকার যে ডিসটেন্সটা হবে সেটাকে আমরা বলতেছি H2। আমরা একটু আঁকানোর চেষ্টা করি। দেখো এই যে এটা হচ্ছে H1, কিন্তু যখন এইখানে আসবে ছিঁড়ে যাবে মনে করো, তাহলে কি একটু কমে যাবে না? এই যে কমে যাচ্ছে কতটুকু সেটা হচ্ছে H2, তাহলে H1 এর চেয়ে H2 ছোট হবে। সো work of rupture is equal to বা load is equal to H1 minus H2, সেটাকে পাউন্ডে হিসাব করা হচ্ছে। আর ওটা বের করা হচ্ছে যেটা একটু আগে দেখলাম সেটা থিতাতে বের করা হচ্ছে, অর্থাৎ একটা পুলির সাহায্যে। কোথায় গেল, আমরা যদি আগেরটাতে ফিরে যাই, কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সে ফিরে যাই, সেটা হচ্ছে এই যে পুলির সাহায্যে আমরা কি করতেছি, এই যে J1 J2 লাগানো হচ্ছে, এখানে একটা পুলি দেওয়া আছে, এখানে বস্তুটা লাগানো আছে ভর সহ, এখানে একটা দূরত্ব আছে, এটা যখন টানতেছি এটা আস্তে আস্তে উপরে উঠতেছে এবং একটা সময় যখন বাড়তেছে, ভর বাড়তেছে, তখন ছিঁড়ে যাচ্ছে, অর্থাৎ কত কৌণিক অ্যাঙ্গেলে ছিঁড়ে যাচ্ছে সেটাকে আমরা থিতা ধরে এখানে বের করতে পারছি। আর এখানে হচ্ছে উচ্চতা ধরে সেটাকে বের করতে পারছি। এই ছিল এই দুটোর ভিতরে পার্থক্য। তারপরে কি আছে আমাদের এখানে মোটামুটি কিছু টেনজাইল প্রপার্টিজ দেওয়া আছে, যে টেনজাইল প্রপার্টিজ গুলো বিভিন্ন ফাইবারের ক্ষেত্রে দেখো টেনাসিটি, ব্রেকিং স্ট্রেংথ, ওয়ার্ক রাপচার, ইনিশিয়াল মডুলাস এটসেট্রা। সো এটা যে মেশিনটা দেখতেছো সেই মেশিনটার দেখো এখানে আমরা স্ট্রেংথ মেজার করছি সিআরই তে অথবা সিআরটি তে। এটা সাধারণত কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন সিআরই মডিউলে কাজ করে। এখানে জটা একটা জ ফিক্স থাকে আর একটা জ উপরের দিকে টেনে ওঠায়। এই ছিল আজকের লেকচার। তো আমরা একটু রিভিউ করে নিই আজকের লেকচারটা। আমাদের অনেকগুলো সংজ্ঞা ছিল প্রথমের দিকে, সেই সংজ্ঞাগুলো যদি আমরা একটু দেখি তাহলে প্রথমে চলে যাব আমরা টেনজাইল স্ট্রেংথ প্রপার্টিসে, অর্থাৎ একটা ফেব্রিককে, একটা ফাইবারকে, একটা ইয়ার্নকে লোড দিলে সেটা কি ধরনের বিহেভিয়ার করে সেটাকে আমরা টেনজাইল প্রপার্টিস বলছি। লোড, কত লোডে একটা বস্তু ছিঁড়ে যাবে সেটাকে আমরা ব্রেকিং লোড বলছি। টেনজাইল স্ট্রেংথ বলছি যে কতটুকু লোডে কত মোটা ফাইবার ছিঁড়ে যায় সেটাকে আমরা টেনজাইল স্ট্রেংথ বলছি, অর্থাৎ ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক স্পেসিমেন বাই ক্রস সেকশনাল এরিয়া, কত মোটা ফাইবার ছিঁড়ে যাবে সেটাকে আমরা বলতেছি। তার পরবর্তীতে যদি আমরা লেকচার 3 স্লাইড 3 তে চলে যাই, যে টেনাসিটিটা হচ্ছে একই ঘটনা কিন্তু লিনিয়ার ডেনসিটি, অর্থাৎ কত ঘনত্বের ফাইবারকে, কত পুরুত্বের ফাইবারকে, ইয়ার্নকে ছিঁড়তেছি। ওকে, ব্রেকিং এক্সটেনশন হচ্ছে যে কতটুকু লোড দিলে ইলংগেশন কতখানি গিয়ে সেটা ছিঁড়ে যাবে। সো অরিজিনাল ইলংগেশন এবং অরিজিনাল লেন্থ অফ দ্য স্পেসিমেন, অর্থাৎ কতটুকু বাড়লো বা কতটুকু বেড়ে ছিঁড়ে গেল সেটাই হচ্ছে ব্রেকিং এক্সটেনশন। ইনিশিয়াল মডুলাস আমরা জানি স্ট্রেস বাই স্ট্রেইন, কোন বস্তুকে বল প্রয়োগ করলে, ফোর্স প্রয়োগ করলে সেটা যদি ডিফর্ম হয় তাহলে দুটো রেশিওকে আমরা স্ট্রেস স্ট্রেইন বলছি, যে কতটুকু ডিফর্ম হলো কতটুকু বলে। ওয়ার্ক রাপচারটা হচ্ছে যে যেহেতু বল প্রয়োগের ফলে কাজ হয়
তাহলে যখন কোন একটা বস্তুকে বল প্রয়োগে অথবা টেনে ছিড়ানো হচ্ছে তাহলে সেটাও জায়গা ডিসটেন্স অতিক্রম করছে এবং বল যেহেতু আছে তাহলে ফোর্স গুণন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক রাপচার। ইলাস্টিক রিকভারিটা হচ্ছে যে কত এক্সটেনশন হলে সেটা আগের অবস্থায় ফিরে যাবে সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক এক্সটেনশন। ইলাস্টিক এক্সটেনশন ইজ ইকুয়াল টু টোটাল এক্সটেনশন বাই টোটাল এক্সটেনশন 100%। ওকে, এরপরে ছিল ক্রিপ, যেটা কিনা কি করা হয়, ভাঁজ বলা হচ্ছে যে কন্টিনিউয়াস থাকার কারণে সেখানে কি ভাঁজ পড়ে যাচ্ছে টেনশনের কারণে, সেটাকে আমরা বলতেছি ক্রিপ। তারপরে যেটা ছিল ক্রিপ দুই প্রকার, টেম্পোরারি এবং পার্মানেন্ট। যেটা ধুইলে চলে যায় সেটাকে টেম্পোরারি ক্রিপ বলে, পার্মানেন্ট যেটা ধুইলেও যায় না সেটাকে আমরা বলছি পার্মানেন্ট ক্রিপ। ওকে, এরপরে আমাদের কিছু কন্ডিশন আসলো যেগুলো এফেক্টস করে, যেমন ম্যাটেরিয়ালস, অ্যারেঞ্জমেন্ট, ডাইমেনশন এটসেট্রা। এরপরে আমাদের টেস্টিং চলে আসলো, অনেকগুলো টেস্টিং মেশিন রয়েছে, তার ভিতরে লি স্টেন টেস্টারটা মোটামুটি আমাদের দেশে ব্যবহৃত হয়। তো এই লি স্টেন টেস্টার আমাদের মেথড প্রিন্সিপালের ভিতরে আমরা দেখলাম সিআরএল বা কনস্ট্যান্ট রেট অফ লোডিং, অর্থাৎ দুটো জ থাকবে, নিচের দিকে শুধুমাত্র লোড দিব, অর্থাৎ কখন ছিঁড়ে যায় সেই লোড ক্যালকুলেশন করে স্ট্রেংথ মেজার করা যাবে। পরবর্তীতে যেটা আমাদের আসলো সেটা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, অর্থাৎ এবার লোড দিব না, এবার কি জটা টানবে আমাদের যে মেশিনটা সেটা কিন্তু এই কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশনে কাজ করে থাকে, অর্থাৎ নিচের দিকে বা উপরের দিকে যে কোনো একটা জ ফিক্স থাকে, একটা জ কি টেনে কখন ছিঁড়ে যাচ্ছে সেটা দিয়ে আমরা মেজার করি কনস্ট্যান্ট রেট অফ ইলাঙ্গেশন। তারপরে যেটা হলো কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স। এই কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্সটা আমরা কিভাবে করতেছি, এখানে একটা ভর দিতেছি, সাইডগুলো যেগুলো আছে মুট করে দিলে ভালো হইতো। ভর দিতেছি, আচ্ছা ক্লাস শেষের দিকে ভর দিতেছি কিভাবে, সবাইকে একটু মুট করে দিলে ভালো হইতো। সবাইকে মিউট করে দিচ্ছি কিন্তু বারবার তারা আনমিউট হয়ে যাচ্ছে। ওকে, দেখো, সো এখানে আমরা কি করছি, যে আমরা J1 J2 এখানেও সবই ঠিক আছে, এখানে একটা রিভার বা যে কুয়ার যেমন পানি তুলে বললাম তোমাদেরকে, এই পেন্ডুলামের ভিতর এটা বলিনি তোমাদেরকে, অর্থাৎ কুয়ার পানি লিভারের মাধ্যমে ফেব্রিক স্যাম্পলটাকে এখানে লাগানো আছে এবং এখানে একটা ভর লাগানো হচ্ছে। তখন কি করা হচ্ছে, এই যে এই রিভার প্রিন্সিপালের মাধ্যমে ভরটাকে যখন আমরা টানতেছি তখন এটা আসলে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এবং এই ভর যখন উপরের দিকে উঠতেছে তখন তার ওজন বেড়ে যাচ্ছে, একটা সময় সে কি করতেছে, ছিঁড়ে যাচ্ছে। তাহলে সে কতটুকু কৌণিক অবস্থানে উঠে, এটাকে যদি তুমি এদিক দিয়ে টানো তাহলে এটা উপরে উঠবে না, এটা উপরে উঠবে না, আর উপরে উঠলে কি হবে, সেটার কৌণিক অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে। এটা যখন এইখানে ছিল তখন এরকম ছিল, যখন টানতেছো আস্তে 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 একটু হলে স্লাইডলি পরিবর্তন হচ্ছে। সেই কৌণিক অবস্থান থেকে আমরা মেজার করতেছি যে কত বল প্রয়োগ করা হলো, সেটাকে কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স বলছে। এরপর আরেকটা আছে আমাদের যে বালাস্টিক অর ইম্প্যাক্ট টেস্ট, সেটার জন্য আমরা কি করছি, বালাস্টিক অর ইম্প্যাক্ট টেস্টের জন্য একটা পেন্ডুলাম ইউজ করছি, স্যাম্পলটাকে পেন্ডুলামে লাগিয়ে দিচ্ছি, স্যাম্পলটা নরমালি উপর থেকে নিচ পর্যন্ত যে এটা একটা দৈর্ঘ্য অতিক্রম করে, ওকে, তারপর পেন্ডুলামটাকে উপর থেকে ঝুলিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, গতির কারণে সেটা ভরবেগ বৃদ্ধি পাচ্ছে এবং একটা সময় গিয়ে ছিঁড়ে যাচ্ছে। তাহলে যেখানে গিয়ে ছিঁড়ে যাচ্ছে সেখানকে কতটুকু উচ্চতা সে অতিক্রম করলো, যেহেতু সাধারণত এই নরমাল যে হাইট আছে এটার পরেই এই পেন্ডুলামটা ছিঁড়ে যায়, এখান থেকে ভরবেগ গতি সঞ্চয় করে এখানেও ছিঁড়তে পারে, এখানেও ছিঁড়তে পারে, এখানেও ছিঁড়তে পারে, তাহলে আরো কমে গেল, তাহলে তার বেড়ে গেল, রাপচার বেড়ে গেল। সো এই দুই H1 থেকে H2 বাদ দিলে আমরা কি পাবো, ওয়ার্ক রাপচার পাবো। সো এভাবেও আমরা কি করছি, স্ট্রেংথ বের করছি। এখানে বিভিন্ন ফাইবারের টেনাসিটি, ব্রেকিং এক্সটেনশন দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা, এগুলো থেকে নৈর্ব্যক্তিক হতে পারে। তো এই ছিল আজকে আমাদের লেকচার। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো আমাকে। স্যার